দেখুন, যারা ওই প্রোগ্রামে ছিল তাদের এগ্রিপ্ট হওয়ার কারণ ছিল বলেই তারা এগ্রিপ্ট হয়েছে, এবং সেজন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উনি ওখানে বারংবার বলতেছিল যে মুক্তিযোদ্ধা মঞ্চে ক্ষমা চেয়েছে এবং ভুল ত্রুটি হতে পারে, কিন্তু কিছু ভুল ত্রুটি এমন যেটা মানুষকে বিক্ষোভ করে, যেটা মানুষকে এক্সাইটেড করে, যেটা মানুষকে প্রভোগ করে। সো এখানে দেখেন, তারেক সাহেব কিন্তু বারংবার বলতেছে যে জুলাই অভ্যুত্থানের নায়ক হলো জনগণ। উনি কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে ক্রেডিট দিচ্ছেন না। বারংবার আমি এই কথাটা অন্তত 4-5 বার তার মুখে শুনছি। কিন্তু কিছু গোলাম এবং চাটুকার এমন ভাবে দাঁড়ায়, মানে ঘুরে ফিরে এমন এমন তৈলাক্ত সৃষ্টি করবে যে ওই ওনাকে সামনে আনবে। যে এক মন্ত্রীকে তো উনি বলেই ফেলেন যে এত আপনি তৈল মেরেন না। তো এই যে এই স্লেভারি, এই যে দাসত্বমূলক একটা অ্যাপ্রোচ, এইটা কোনোভাবে থামানোই যাচ্ছে না। তো এইখানে আপনি জানেন যে এইবারের যে আন্দোলনটা, সেটা সফলতার একটা টার্নিং পয়েন্ট ছিল আপনার আবু সাইদের মৃত্যু। কি না জানে, যেমন এরশাদের পতনের টার্নিং পয়েন্ট ছিল ডক্টর মিলনকে হত্যাকাণ্ড, এবং এবারে টার্নিং পয়েন্ট ছিল এই দুটো মূলত। প্রথমটা হলো আবু সাইদের হত্যাকাণ্ড, এটা পুরো জাতিকে নাড়া দিচ্ছে, এবং এই হত্যাকাণ্ডের পরেই কিন্তু সেনাবাহিনী সিদ্ধান্ত নিল যে তারা জনগণের উপরে গুলি চালাবে না। সরকারের পতন হয়ে গেল। এই সত্যকে যারা অস্বীকার করতে চায় তাদেরকে তারেক সাহেবের উচিত হবে ছেটিয়ে মন্ত্রিসভা থেকে বের করে দাও। তো যারা এই ডকুমেন্টটা করেছে তারা জানতো না যে এটা মানুষকে বিক্ষোভ এগ্রিভ করবে, বিক্ষুব্ধ হবে। এটা তো না জানার কোনো কারণ নাই। যার জন্য এই ঘটনা ঘটছে, এটা তো একটা লজ্জাজনক ঘটনা। তো এইটা সমস্ত ডিপ্লোম্যাটরা ওখান থেকে চলে গেছে। হ্যাঁ, এবং উনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, উনি তো আসলে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, উনি তো পুরো মনে হচ্ছে যে প্রেসিডেন্টের অফিস টেক ওভার করছে। সাধারণত অ্যাক্টিং প্রেসিডেন্ট চলমান দায়িত্ব পালন করে নতুন প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত, কিন্তু উনি কিন্তু ফুল ফ্লেজ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে। উনি গার্ডা বানা নিচ্ছে, উনি সাভারে গেছে, প্রেসিডেন্ট জিয়া বেগম জিয়ার মাজারে গেছে, নতুন প্রেসিডেন্ট হলে যেগুলো করে এগুলো সব উনি করেছে। সো যদি এই ধরনের, এই যে বাংলাদেশে একটা নির্দিষ্ট একটা কালচার আছে কি জানেন, মানে ক্রেডিট হাইজ্যাক করা। আপনি এখন দেখবেন যে বিদেশে ছিল, কোনোদিনও কোনো একটা আন্দোলন সময় আসে নাই, কিন্তু এমন ভাবে নিজেকে উপস্থাপন করবে যেন উনি একমাত্র যোদ্ধা ছিল। আর আমরা যারা বাংলাদেশে গুলির সামনে বা রাস্তায় নেমেছি, গুলির সামনে এই যে আহত নিহত মানুষকে ইভ্যাকুয়েশন করেছি, জেল খেটেছি, মানে আমরা এখন ধ্বংসপাত হয়ে গেছি। হ্যাঁ, আর ওখানে দিনের পর দিন যেভাবে মানে শেখ হাসিনার এই দুঃশাসনকে উপেক্ষা করে আপনারা কথা বলেছেন দিনের পর দিন অনলাইনে, এরকম দুঃসাহস তো বিএনপি লোকজনও করতে পারে নাই। আপনি ডক্টর মঞ্জুর চৌধুরী হাতে গোনা 2-3 জন যারা বলছে তার বিধান বের করেছিলাম। আপনি কি দুর্ভাগ্য, আপনি দেখেন যে এই যে বেগম জিয়া যেদিন জেলে যায় সেদিনও তার পাশে দাঁড়ানো একটা একটা ষড়যন্ত্র করছিল মেজর হাফিজ নিজেই। তো তারেক সাহেব এটা জানেন না? তারেক সাহেব তাকে একটা পর একটা পুরস্কার দিয়ে যাচ্ছে, আর উনি যাদেরকে নিয়ে খেললো মেজর হাফিজ, তাদেরকে তারেক সাহেব চিনলই না। উনি এত প্রতিশ্রুতি পূরণ করে, এত কিছু খেয়াল করে, কিন্তু উনি আমাদের যে স্যাক্রিফাইস, ব্যক্তিগতভাবে আমার যে স্যাক্রিফাইস, আমার যে এই যে দলের জন্য যে আমি ব্যক্তিগতভাবে যা করেছি, এই স্বৈরাচারী সরকারের গুম খুনের মুখে দাঁড়িয়ে, নিশ্চয়ই নলেজ আছে, কিন্তু ওনার সুনজর আমাদের উপর পড়বে না। ওনার ওই যে যারা ওনার কাছে যেতে পারে এবং যারা সেইখানে অনেকে বলেন ভুয়া ডিগ্রি দিয়ে ওনার পাশে আছে, ওনাকে কনভিন্স করে যারা কথা বলতে পারে তারাই কিন্তু ওনার আশেপাশে। তো সেই জন্য আমি বলছি যে আপনি দেখেন, পর্তুগালে একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু পর্তুগাল কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে নাই, কোয়ার্টার ফাইনাল উঠতে পারে নাই, বিকজ ইট ইজ এ টিম ওয়ার্ক। আর এই যে স্পেন যে জিতলো, স্পেনের খেলার সামনে আপনার সেই দিন আর্জেন্টিনার খেলা কিন্তু পাঁচে লাগছে। তাদের টিম ওয়ার্ক এর স্পিড এরকম ছিল। তো রাষ্ট্র চালানো তো একটা টিম ওয়ার্ক। আপনি আজকে বিএনপি, আমি একাধিকবার বলছি যে পরিস্থিতিতে রাষ্ট্র এই অভ্যুত্থান সংগঠিত হলো, বিপ্লব সংগঠিত হলো, সেখান থেকে রাষ্ট্রকে একটা জায়গায় নিতে হলে যে কোনো একটা সরকারের মিনিমাম 10 বছর সময় দরকার হয়। যে কোনো, আপনার ওই যে ফ্রান্সের উদাহরণ, চার্লস দ্য গজ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে 10 বছর লাগছে, ইভেন ফ্রেঞ্চ রেভলিউশনের পরে অনেক দেশে 30 বছর পর্যন্ত লেগেছে। তার মানে লন্ডন বৈঠকের পরে বিএনপি ইউনূস সাহেবকে এই যে অথর্ব বললো, কারণ এই ইউনূস সাহেব যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে এর মূল দায়িত্ব হলো আসিফ নজরুলের। আসিফ নজরুল একটা আর্মি হেটার লোক, ও আর্মির কোনো সিস্টেম জানে না, ও একটা ক্রেডিট হাইজ্যাকার। ক্রেডিট হাইজ্যাক কিভাবে করতে হয় আসিফ নজরুল হয়েছে সেইটার
একটা মানে একটা মডেল, এমনি খুবই নিম্নমানের ছাত্র, ডাবল সেকেন্ড ডিভিশন পাওয়া ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে, কিন্তু কোনোদিন কোনো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তার নাই এবং পুরো টিমের নাই। যারা সচিবের কাছে যে চোষো করে, স্যার বলে, এবং যে যে ওয়ারফেয়ার, আপনার রেভলিউশনের চেয়ে তো বড় ওয়ারফেয়ার কিছু না, এর চেয়ে তো বড় যুদ্ধ কিছু না। যুদ্ধের কালমিনেশন হলো আপনার রেভলিউশন বা একটা একটা এই ধরনের একটা পরিস্থিতি। তো সেইখানে এই টিমে যারা ছিল, একজনেরও এইরকম ক্রাইসিস মুভমেন্টের পরে বিপ্লব উদ্ধার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা একজনের ছিল না। যাদেরকে 5 স্টার হোটেলে খাওয়ালে মদ সেলস করে, যাদেরকে একটা সাদা চামড়া ডিপ্লোমেট যদি দাওয়াত দেয় তাহলে নিজেকে ধন্য মনে করে। বাংলাদেশে কত নিম্নমানের লোক আছে, একটা ডিপ্লোম্যাটিক মিশনের যদি একটা দাওয়াত পায় কোনো একটা অনুষ্ঠানে, মনে করে যাতে উঠছে, আর এইসব জায়গায় তো অনেকে যায়ও না। তো এই ধরনের লোক নিয়ে এসে সরকার গঠন করছে, ওই সরকার গঠনের ভিতরেই ওটার ব্যর্থতা নিয়ে হয়েছিল, মানে দ্যাট ওয়াজ ডিস্ট্রাইড টু ফেল। তাহলে যে বিএনপি এই যে লন্ডন বৈঠকের মাধ্যমে দ্রুত একটা নির্বাচন আদায় করলো, জনগণের যে আকাঙ্ক্ষাটা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, যে দুর্নীতিমুক্ত সমাজ, লুটেরা মুক্ত সমাজ, সুশাসন, ন্যায় বিচার এবং এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে আর কোনোদিন ফেসিজম সৃষ্টি হবে না, এই পুরো দায়িত্বটা কিন্তু এখন বিএনপির ঘাড়ে। অর্থাৎ বিএনপি কিন্তু এইটা ফোর্স করে, কৌশল করে এই নির্বাচনটা আদায় করে জনগণের আকাঙ্ক্ষাটা এখন তাদের ঘাড়ের উপর নিয়ে এসেছে। তাহলে ওই যে জন আকাঙ্ক্ষা, যে দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায্যতা ভিত্তিক সমাজ, সেটা যদি তারা প্রতিষ্ঠা না করতে পারে এবং তাদের রাজনীতি যদি আওয়ামী লীগের মতো রাজনীতি হয়, তাহলে পরিণতি আওয়ামী লীগের মতো হতে বাধ্য। এবং সেইটারই আশঙ্কা প্রকাশ করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব দিকে খারাপ হয়েছে, সব দিকে খারাপ। আপনি অটো রিক্সাওয়ালারা বিদ্যুৎ চুরি করে চার্জ দেয়, সেইটার ভার আমার ঘরে কেন আসবে? আমার গত মাসের বিদ্যুৎ বিল আসছে 11,000 টাকা, যেখানে নর্মাল বিদ্যুৎ বিল হয় 4,000 থেকে 5,000 টাকা। এবং শুরুতে আমি যে ফ্ল্যাটটায় বনানী থাকি, সেটার বিদ্যুৎ বিল ছিল 500 থেকে 700 টাকা। এক বিদ্যুৎ সেক্টর দিয়ে আওয়ামী লীগ যেরকম চুরি ডাকাতি করছে জনগণের টাকা, তাহলে এইবার এই বিদ্যুৎ বিল করে এটা হয়েছে কেন? ভূতুরে বিদ্যুৎ বিল হবে, তাহলে আওয়ামী লীগ থেকে পার্থক্যটা কি হলো? কোনো পার্থক্য তো নাই। তো আপনি দেখেন যে এই যে নেপোটিজম কোনোভাবে তো কমানো যাচ্ছে না। এখন আমাকে একজন আজকে পাঠাইলো, হাফিজউদ্দিনের মেয়ের জামাই এখন কোথায় জানি চেয়ারম্যান হয়ে গেছে, এই যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। হ্যাঁ, ওনার ওয়াইফ এক সময় ছিল ওই যে প্রিন্সিপাল ছিল ইডেন কলেজে। তাহলে যেই দেখেন, এটাই তো আমাকে একজনে বললো যে এটা আমি জানিও না, এই বল। তো এই বিভিন্ন ধরনের কথা আছে। এই যে বাংলাদেশে যে নিম্নমুখীরা কিছু মানুষের যে ক্রেডিট হাইজ্যাক করতে চায়, যেটা তারেক রহমান বারংবার এই কথাটা বলছে যে এই জুলাই বিপ্লবের ক্রেডিট যায় ছাত্র জনতা, অর্থাৎ এদেশের জনগণের, সেইটা তো তার মন্ত্রিসভার লোক মানছে না। যারা যদি তার কথা না মানে, তার যদি স্পিরিট না বুঝে, তাহলে তার বিরুদ্ধে তার ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সেটা তাদের নেওয়া দরকার, সেটা তো দিচ্ছে না। তো এই জন্য আপনি যদি টিম গঠন করতে না পারেন, যদি টিম গঠন ঠিকভাবে না হয়, তাহলে সেই দায়িত্ব তো ওনার ঘাড়ে যাবে। তো এখনো যেহেতু আপনি দ্রুত একটা নির্বাচন আদায় করতে সক্ষম হয়েছেন, সরকার গঠন করছেন, ওই যে জন আকাঙ্ক্ষা, এইটা যদি আপনি পূরণ না করেন, এটা খেসারত বিএনপিকে দিতে হবে, কোনো সন্দেহ নেই। সেইটারই একটা অ্যাকশন আজকে এই যে পূর্বাভাস বলে না, ঝড় আসলে মেঘ কালো হয়ে যায়, এইগুলা কিন্তু সেইটার পূর্বাভাস যে থিংস আর নট গোয়িং ইনটু দ্য রাইট ডিরেকশন। সেই জন্য এখনই তার টিম গঠন করতে হবে। দরকার হতে যারা অপারক, যারা 2001 থেকে 6 যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, যারা পরীক্ষিত দুর্নীতিবাজ, তাদেরকে দিয়ে সরকার কেন গঠন করতে হবে? ট্যালেন্ট হান্ট আপনি নিশ্চয়ই জানেন, তারেক সাহেব ট্যালেন্ট হান্ট জানে না যে কিভাবে সঠিক লোককে খুঁজে বাইর করতে হবে? পাবলিক ডিবেটের মাধ্যমে, ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে এবং 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 পারসেপশনের মাধ্যমে ভালো লোককে সামনে আনতে হয়। সেটা তো আনছেন না আপনি। তো কাদের মাধ্যমে? যারা মাইম্যান সৃষ্টি করে, মাইম্যান তো কোনোদিনও কাউকে রক্ষা করতে পারে নাই। সেটা সর্বশেষ উদাহরণ হলো শেখ হাসিনা। শেখ হাসিনার চেয়ে বড় মাইম্যান তো কেউ ছিল না। সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন সব তার। এমনকি ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া, এইটা কি শেখ হাসিনা পদকে ঠেকাইতে পারছে? বরং যোগ্য লোক, দক্ষ লোক, সৎ লোক, দেশপ্রেমিক লোক খুঁজে বাইর করেন, এরাই আপনার মাইম্যান হবে, এরাই আপনার সরকারকে বাঁচাবে, এরাই আপনাকে বাঁচাবে। সর্বশেষ এখন যারা ক্ষমতা আছে, তাদের মনে রাখতে হবে যে পলিটিক্সের যে বীজ বৃক্ষ বাংলাদেশে চলছে, রাজনীতি মানে হলো আইদের ক্ষমতা, নাইলে জেলে, নাইলে পলাতক। তো ক্ষমতা যেদিন ছাড়বেন বা ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন, সেই দিন যাতে পালাতে না হয়, সেই রাজনীতি সবার করা উচিত। এবং সেইটার নেতৃত্বে আছেন এখন তারেক সাহেব। উনি যদি এই নেতৃত্ব দিতে পারে, যে যেদিন ক্ষমতা চলে যাবে অথবা যেদিন ভোটের মাধ্যমে হেরে ক্ষমতা হারাবে, সেই দিন যাতে পালাতে না হয়, সেই জন্য আপনার ঘরের ভিতর থেকে আগে শুরু করেন,
ঘরের ভিতরে দুর্নীতিবাজকে আপনি দুদকের কাছে দেন, দুদক তদন্ত করে তাদের বিচার করুক। আর যারা এই অতি চাটুকার, যারা ক্রেডিট হাইজ্যাক করতে চায়, তাদেরকে আপনি সরান। আপনি দলের একটা খারাপ লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে জনসমর্থন বেড়ে যাবে। আর দলের একটা খারাপ লোককে যদি আপনি প্রোটেক্ট করেন, তাহলে আপনার জনসমর্থন কমতে থাকবে। যে এই যে চাঁদাবাজি, লুটপাট, গ্রামের একটা খারাপ লোক পুরো একটা গ্রামের মানুষকে বিপদে ফেলতে পারে। এবং একটা খারাপ লোক যদি এই চাঁদাবাজি করে, তখন ওই যে ভালো ভোটগুলা, ভালো মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে থাকে। তো সেই জন্য এই যে যে দায় দায়িত্ব, যে জন আকাঙ্ক্ষা পূরণ করার, জুলাই স্পিরিট আপনার সফল করার, এই পুরো দায়িত্বটা এখন বিএনপির ঘাড়ে। এবং সেটা উনি কতটুকু সফল হবে সেটা নির্ভর করবে ওনার টিমের উপরে। উনি ব্যক্তিগতভাবে অনেক ভালো উদাহরণ সৃষ্টি করতেছে, অনেক ভালো কথা বলছে, অনেক ব্যক্তিগত কোয়ালিটি প্রদর্শন করছে। সেই কোয়ালিটিটা, সেই ভালো জিনিসগুলো যাতে ওনার একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সেটা প্রসারিত হয়, সেইটাই ওনার দেখার দায়িত্ব। আর এখন ওরা হাত অনেক শক্তিশালী। আগে দলের অনেক চাটুকার ভাটপার হয়তো ভুল তথ্য দিত, এখন তো উনি ডিজিবাই থেকে রিপোর্ট পায়, এনএসআই থেকে রিপোর্ট পায়, ডিবি থেকে রিপোর্ট পায়, পলিটিক্যাল লাইন তো আছে। আর ওনার স্মরণ রাখতে হবে, পলিটিক্যাল লাইনের রিপোর্ট এরা বেশিরভাগ মিথ্যা, চাটুকার এবং ভাটপাড়ি। ওরা রাষ্ট্রীয় ব্যবস্থার উপর নির্ভর করে খারাপ লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর মঞ্জুর চৌধুরী আপনার কাছে এই শুনতে চাই যে গতবার যখন 5ই আগস্ট হলো, তখন আমরা এই এনসিপি নেতাদেরকে কিন্তু কক্সবাজার যেতে দেখেছি, বেশি মানে 5-6 জন। তো সেটা তো বিএনপি কিছু করেনি, তারপরে তারা অভিযান করেছে। তো এবার তারা মানে অনুষ্ঠান ছেড়ে চলে গেল। আবার জামাত ইসলামের এর আগেও আমরা শুনেছি, আজকে উনি বলছেন যে মনে হচ্ছে আরেকটা বিপ্লব হবে। তো এগুলোর পেছনে আসলে কারণ কি বলে মনে করেন? আর আরেকটা বিষয় যে আজকে আরেকটি ঘটনা ঘটার কথা ছিল, কিন্তু সেই ঘটনাটা অন্যভাবে ঘটেছে। শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম যে ভার্চুয়ালি উনি সরাসরি চেহারা দেখানোর কথা এই প্রথম, কিন্তু আমরা সেই বরাবরের মতো অডিও বক্তব্য পেলাম। তো এর কারণ কি বলে আপনি মনে করেন? যদিও ভারতীয় পত্রিকাগুলোতে কয়েকদিন ধরে খুব পাড়াও ভাবে প্রচার করছে এই বিষয়। অনেকগুলি প্রশ্ন, তার মধ্যে যেটা বলি যে দ্বিতীয় বিপ্লব করতে চাচ্ছেন জামাতের লোকেরা, প্রায় বলছে, এটা আজকে কয়েকদিন আগে বলছে যে 2 ঘন্টার মধ্যে সরকার ফেলে দেবো, এনসিপি একটু বেশি বলে 1 ঘন্টার মধ্যে কেউ ফেলে দেবে। এইসব কথা আসলে ফ্যাসিবাদী কথা, এইসব কথা স্বৈরতান্ত্রিক কথা। একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে ইলেকশনের মাধ্যমে, 6 মাস পার হতে যাচ্ছে। এখন এই সময় যদি আপনি সরকার ফেলে দেন, ফেলে দেওয়ার পরে কি হবে? মিলিটারি আসবে, আবার ইন্টারিম গভর্নমেন্ট আসবে, আবার ইউনূস সাহেব আসবে, অথবা আর এক ইউনূস সাহেব আসবে। আমরা কি এই কাজই করব? বাঙালি জাতির কি শুধু জন্ম হয়েছে আন্দোলন করার জন্য, সরকার পরিবর্তন করার জন্য? আমাদের কি কোনো উন্নয়নের কোনো কাজ আমরা কি করতে পারবো না? আমরা কি সুখে শান্তিতে থাকতে পারবো না? এইটা বাকোয়াস কথা। প্রথমত তাদের কথায় জনগণ নামবে কেন? শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ নামছিল, তার প্রধান কারণ ছিল শেখ হাসিনা গুম করছে। শুধুমাত্র তো জুলাই মাসে না, সেখানে গুম হয়েছে, এই সারা বছর ব্যাপী গুম হয়েছে, ক্রস ফায়ার হয়েছে। আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কি একটা দুটো মামলা হয়েছে? হাজার হাজার মামলা হয়েছে, লোকজন হেরেস্তা হয়েছে। আপনার লোকজন, আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা চুরি করছে, টেন্ডার করছে। এইসব কারণে কিন্তু আপনার বাংলাদেশের কোটি কোটি লোকজন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, তার কোটারির বিরুদ্ধে নেমে গিয়েছিল এবং একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই পরিপ্রেক্ষিত কি আছে কিনা দেখেন। এই বিএনপি সরকারের তো আমরা মানে বিরাট কোনো সাপোর্টার না বা শত্রু না, আমরা যেটা ন্যায্য সেটাই দেখি। যে এখানে এই বিএনপি সরকার এই 6 মাসের মধ্যে পুলিশ দিয়ে কয়েকটা ক্রস ফায়ার করেছে? একটাও না। কয়েকটা গুম করেছে? একটাও না। আপনার কথা বলার জন্য, গালিগালাজ করার জন্য বা হেইট স্পিচ দেওয়ার জন্য আপনার কয়েকটা লোকে অ্যারেস্ট করছে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিকে যাচ্ছে। এই হেইট, যে বাক স্বাধীনতা বন্ধ করার জন্য এরা এখানে কয়েকজন যেটা সরাসরি বললেন, একজন অ্যাডভাইজার, উনি বললেন যে শেখ হাসিনা যে বক্তব্য দেবে, যেটা আজকে দিচ্ছে সেই বক্তব্য শোনা যাবে না। কেন শোনা যাবে না? হেইট স্পিচ। আমি না শুনলে বুঝবো কেমন হেইট স্পিচ? এটা কি স্টুপিড না কি? আরেকটা কথা, আমি যদি একটা কথা শুনি, আপনার বাধা দিবেন কেন? আমরা এই বাক স্বাধীনতার জন্য 10-15 বছর পর্যন্ত সেই আন্দোলন করছি, কথা বলছি, মামলা হয়েছে, অনেক কিছু করছি, বহুত কি করছি। আমি সেটা আমরা বন্ধ করবেন? শেখ হাসিনার কথা আমি শুনবো? আপনি কেন ঠেকাবেন কেন? ইচ্ছে আমার। আপনার হিটলারের মেইন কাম্প যে নাজি দর্শন,
আমরা পড়ি নাই, আমরা তো পড়ি। আপনি কি করবেন? আমি যে নেতা নেওয়ার বই একটা পড়ি, আপনি বাধা দিতে পারবেন যে হেট স্পিচ? নেতা নেওয়ার যে লোকজন যেসব হেট স্পিচ দেয় সেগুলো বন্ধ করো না কেন? যে একজন ইহুদি 10 লক্ষ প্যালেস্টিনিয়ানের জীবনের সমান, এইসব কথা, এগুলো হেট স্পিচ, এগুলো বন্ধ করো না কেন? এইসব স্টুপিডিটির জন্যই কিন্তু শেখ হাসিনাও ঢুকছে, এই সরকারও ঢুকবে। আপনার বাক স্বাধীনতা বন্ধ করতে পারেন না, আপনার বাক স্বাধীনতা কোনো অবস্থাতেই রেস্ট্রিক্ট করতে পারেন না। এই যে আপনি সাংবাদিকদের আটকে রাখছেন কেন? এই যে প্রায় 300 মতো সাংবাদিক, এটা বাংলাদেশের জন্য তো একটা মানে ব্যাড এক্সাম্পল সৃষ্টি হচ্ছে। এইসব সাংবাদিকরা সাংবাদিকতার নামে চাটুকারিতা করছে, দুর্নীতি করছে, কিন্তু এরা তো পিস্তল দিয়ে কোনো মানুষকে গুলি করে নাই, মানুষকে গুলি করে নাই তারা, এরকম কোনো নাই। বলে কি যে এরা বলে যে শেখ হাসিনাকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছে, দিনের পর দিন শেখ হাসিনাকে যেটা সহযোগিতা করছে সেটা সিআরপিসির কোন ধারায় আছে বলেন? একটা অপরাধী দেখেন ব্যারিস্টার সাহেব আছে তো, এটা চাটুকারিতা করছে, চাটুকারিতা শাস্তি। চাটুকারিতা কিন্তু এখন মঞ্জুর খেয়াল করবেন যে চাটুকারিতা কিন্তু এখন অলরেডি শুরু হয়ে গেছে, মানে সাংবাদিকদের না, কারণ শুরু যদি করেও আপনার চাটুকারিতা করছে না, এটাকে কি আপনি চাকরি দিতে পারবেন? প্রসিকিউট করতে পারবেন? পারবেন না। সেটার বিচার অন্যভাবে, সেটার বিচার আপনার এই যে তারা জার্নালিজমের নামে মানে ভুয়া তথ্য দিচ্ছে, ভুয়া ভাবি করছে, সেখানে তাদের প্রেস কাউন্সিল ধরেন। আমি তো তাদের পক্ষ হয়ে বলতেছি না তারা খুব ধোয়া তুলসী পাতা, তারা ধোয়া তুলসী পাতা না, কিন্তু যে যা ধরনের অপরাধ করছে তাকে সেই অপরাধে আপনার অভিযুক্ত করেন। আপনি দেখেন হাজার হাজার গায়েবী মামলা দিয়ে রেখে দিচ্ছেন, এই গায়েবী মামলাতে একটাও টিকবে না, বরং তাদের উপরে সিম্পাথি আসবে। যারা এই যে আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিল গত টার্মের যারা ছিল, তারা তো অনেক ধরনের দুর্নীতি করছে, অপরাধ করছে, আপনার চাকরি বিক্রি করছে, আপনার টেন্ডারবাজি করছে, জমি দখল করছে, বিচারের নামে টাকা নিয়ে গেছে, আবার কোন মানুষজন খুনও করছে, মানুষকে মারছে, সেগুলো অপরাধ। জঙ্গিবাদী আবার নাটকও সাজিয়েছে মাঝে মাঝে, তাদেরকে সেইভাবে বিচার করেন আপনি ঢালাও ভাবে। অ্যাকচুয়ালি আমি মনে করি কি, এই সরকার সবচেয়ে তার দুর্বলতা কি, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে সঠিকভাবে তাদের বিরুদ্ধে মামলা করতেছে না, এবং আওয়ামী লীগ যারা করতো নিরীহ, যারা কোনো অপরাধ করে নাই, তাদের উপরে অন্যায় অবিচার করছে। গ্রামে গঞ্জে যথেষ্ট অন্যায় অবিচার হচ্ছে, তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়, তাদেরকে ধরাই দেওয়া হবে। যেহেতু একটা নিষিদ্ধ দল, আপনি দল নিষিদ্ধ করেন কেন? আপনি তো কোনো দল নিষিদ্ধ করতে পারেন না। দল একটা নির্জীব জিনিস, একটা স্ট্রাকচার। এই দলকে ইউজ করছে কারা? এই যে আওয়ামী লীগের লোকজন করছে, তাদেরকে ধরেন। আমি একটা উদাহরণ দিই, যে টেকনাফের ওসি প্রদীপ, সে 200 মতো লোককে ই করছে, ক্রস ফায়ার করছে, মারছে, খুন করছে, রাইট? এখন আপনি কি টেকনাফ থানা নিষিদ্ধ করে দেবেন? থানায় থাকতে পারবেন না, নাকি ওসি প্রদীপকে ধরবেন? আপনি ওসি প্রদীপকে ধরবেন, তাকে ফাঁসি দিবেন, দরকার পড়লে কি তাকে ফাঁসি হওয়া উচিত, ইমিডিয়েটলি হওয়া উচিত। ঠিক তেমনি আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ইউজ করে পলিটিক্যাল ক্রাইম করছে, যে জমি নিয়ে গেছে, আপনার চাকরি নিয়ে গেছে, এটা করছে, সেটা করছে, প্রমোশন গেছে, মানুষকে হেনস্থা করছে, সেই লোকগুলিকে আপনি ধরেন। সেই লোকগুলিকে আপনি ধরতেছেন না, বরং আপনি একটা পার্টিকে নিষিদ্ধ করার ফলে এই লোকগুলির মধ্যে একটা রিজেন্টমেন্ট সৃষ্টি হচ্ছে, এই লোকের হেনস্থা হচ্ছে, যে স্টেবিলিটি আসবে না। 3-4 কোটি লোকরে আপনার বিশ্ব দৌড়ের উপর রেখে আপনি কোনো একটা মানে স্টেবল একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি করতে পারবেন না। ইমিডিয়েটলি দরকার হচ্ছে যে আওয়ামী লীগের যারা যারা ছিল দোষী, তাদের ট্রাইব্যুনাল করে জেলে ঢুকান, ট্রাইব্যুনাল করে শর্ট বিচার দিয়ে তাদেরকে জেলে ঢুকান। এট দ্য সেম টাইম যেসব লোকজন আওয়ামী লীগে ভোট দিচ্ছে, আওয়ামী লীগের সমর্থক, তাদেরকে হেনস্থা করবেন না। তাদের সেটা তাদের অধিকার, তাদের সুস্থ জীবন যাপন করার অধিকার, তাদের রাজনীতি করার অধিকার। সেই অধিকার যদি আপনি ক্ষুণ্ণ করেন, তাহলে এই জুলাই চেতনা কিন্তু আপনার কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। জুলাই চেতনা হয়ে যাবে যে আর এক ফ্যাসিবাদী চেতনা। আপনার এখানে যে এই যে সরকার এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে চাকরিচ্যুত করা হচ্ছে প্রফেসরদেরকে বিভিন্ন, কারণ তারা আগে সরকারে ছিল, সেই আগে সরকারের মতো তো আপনার একটা ইনস্টিটিউশনের রেজিলিয়েন্স থাকবে না। তারা ভিন্ন মত বা তারা দুষ্কর্ম করছে, তাদেরকে আপনি তার শাস্তি কি চাকরি থেকে চুক্ত করে দিবেন? এটা তো হয় না। তাদেরকে কালেক্টিভ মেজার নেন এবং এমন একটা সিস্টেম করেন যাতে কেউ এই ধরনের কাজ না করতে পারে। এই ধরনের ইনস্টিটিউশন গুলো করতে হলে হবে কি, ভিন্ন মতাবলম্বী, যাতে এইসব সিস্টেম এইসব না হয়। অর্থাৎ এরা করছে কিছু, অনেকে প্রমোশনের জন্য করছে, অনেকে ডিন হওয়ার জন্য করছে, অনেকে ভিসি হওয়ার জন্য করছে। সেইভাবে সেগুলিকে পদ্ধতিটাকে আপনারা কারেক্ট করার চেষ্টা করেন, সবাইকে নিয়েই করেন। আপনার এখন সময় হচ্ছে কি, তাদের কমানোর উপর একটা বিশাল দায়িত্ব। জাতি কিন্তু নানাভাবে বিভক্ত হয়ে গেছে, কোনো মৌলবাদীর দিকে গেছে, একদল তো সমকামী হয়ে গেছে, তারপরে একদল আপনার নৌকা মার্কা হয়ে আন্ডারগ্রাউন্ডের মতো অবস্থায় গেছে, এনসিপি প্রায় হুঙ্কার মারতেছে। জাতি কিন্তু ফ্রাগমেন্টেড। এই ফ্রাগমেন্টেড জাতিকে ইউনাইটেড করতে হবে, ইউনাইটেড করতে হবে, কারণ ইউনাইটেড না হলে আমরা আগাইতে পারবো না। আমাদের এই যে আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সর্বব্যাপী দুর্নীতি।
এবং এই দুদক আছে, এই দুদকের কোনো কার্যকরী না। আমি আপনি একটা উদাহরণ দিই। আপনারা দেখেন যে সিঙ্গাপুর 6 মিলিয়ন 60 লক্ষ লোক, স্ট্যাটিস্টিক্স তো বাংলাদেশে বেশি নাই, আমি সেজন্য পুরনো স্ট্যাটিস্টিক্স বলি। 2021 সালে 2020 সালে সিঙ্গাপুরে 600 মতো লোক কনভিক্টেড হয়েছে দুর্নীতিতে। সিঙ্গাপুর দুর্নীতি খুব কম হয়। আর ঠিক সেই সময় বাংলাদেশে কনভিক্টেড হয়েছে 173 জন, 18 কোটির কিছু 173 জন। অর্থাৎ আপনার প্রত্যেক বছর 15,000 20,000 লোক দুদকের কাছে অভিযোগ দেয়। তদন্ত হয় 500 700 800, তার ভিতর থেকে 164 165 বা 200 মতো আপনার চার্জশিট হয় মাত্র। কনভিকশন হয় আবার 50% মতো কনভিকশন হয়। সেদিকে এই সরকারও সেই দিকে মানে মোটামুটি যাচ্ছে। কেন? আপনার দুদককে বিকেন্দ্রীকরণ করতে হবে, ডিসেন্ট্রালাইজ করে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিতে দুদক সেল করতে হবে। দুদকের লোক থাকবে, ওই প্রতিষ্ঠানের লোক থাকবে, লয়ার থাকবে, সিভিল সোসাইটির লোক থাকবে। তারা দুর্নীতি দমন না, দুর্নীতি প্রথমে প্রতিরোধ করবে, প্রতিরোধ করে যেখানে দেখবে দুর্নীতি হয়ে গেছে সেগুলিকে ইনভেস্টিগেট করে চার্জশিট দিবে। এখন চার্জশিট দিতে পারে কে? চেয়ারম্যান আর 2 কমিশনার ছাড়া কেউ চার্জশিট দিতে পারে না। তো আপনি এইভাবে কি, দুদক হচ্ছে আপনার গভর্নমেন্টের হাতে একটা হাতিয়ার। যেসব লোকজন আপনার সরকার বিরোধিতা করে তাদেরকে দুদক লাগাই দাও। এই দুদক আমাদের দরকার নেই, আমাদের পাওয়ারফুল দুদক হইতে হবে। এখন জাতির সামনে এই যে দুর্নীতিটা হইতেছে মহামারীর আকারে ছড়াই গেছে। আপনি যে অফিসে যাবেন সেইখানে দুর্নীতি, সেই অফিসেই আপনার দুর্নীতি। সুতরাং এখানে এইটাকে দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের একটা বিশাল অভিযান চালাতে হবে। সেজন্য যদি প্রজাতন্ত্রের 15 লক্ষ লোকের মধ্যে আপনার 20-25,000 কর্মচারীকে দুদকের সাথে অ্যাটাচ করে দেন, তাদেরকে প্রাথমিক ট্রেনিং দিয়ে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা প্রতিষ্ঠান দুর্নীতি প্রতিরোধ করতে হবে, ওইখানে বসে প্রতিরোধ করতে হবে। এই ধরনের একটা উদ্যোগ যদি না নেওয়া হয় তাহলে আমি কোনো হোপ দেখি না। অসংখ্য ধন্যবাদ। আমি সারোয়ার হোসেন, আপনি অন্যান্য বিষয়ে বলবেন, কিন্তু ওর সাথে আমি যেটা যুক্ত করতে চাই, এই সরকারও কি হাসিনা সরকারের মতো হয়ে যাচ্ছে কিনা? আমরা তারেক রহমানকে শুনি যে তিনি প্রতিশোধের রাজনীতি করেন না, কিন্তু তাহলে তারেক রহমানের যেভাবে বক্তব্য বন্ধ ছিল, শেখ হাসিনারও কোনো নিউজ বক্তব্য বন্ধ, এবং এই নিয়ে সতর্কও করেছে তথ্য উপদেষ্টা যিনি আছেন, এবং আইন মঞ্চে বলেছেন যে উনি দেশে আসলেই গ্রেফতার হবেন। তো আপনার কাছে, আপনি আইনের লোক, আপনার কাছে এই বিষয়ে শুনতে চাই। এখন শেখ হাসিনার যে বক্তব্য আজকে দেওয়ার কথা ছিল, কলকাতার মানে ভারতের নিউজ পেপার গুলোতে খুব ফলাও ভাবে প্রচারও করেছিল, কিন্তু শেষ পর্যন্ত উনি বরাবরের মতো আগের মতোই এসেছিল। অনেকে বলে যে উনি পুরোপুরি অসুস্থ, আবার অনেকে বলে যে উনি আছেন কিনা। আপনার কাছে কি মনে হয়? দেখুন, ওনার বক্তব্যের ব্যাপারটি আমি ওরকম ফলো করতে পারিনি, তবে সোশ্যাল মিডিয়ায় দেখলাম কি একটা পেজ থেকে একটা লাইভ একজন সাদা চামড়ার কেউ এটাকে মডারেট করছে, ওইটুকু দেখলাম। এবং সেইখানে উনি বক্তব্য দিয়েছেন কিনা বা দিয়ে থাকলে কি বলেছেন আমি এটা শুনি না এখন। তো আমিও আপনার মতো শুনতে পেরেছি যে সে প্রথমবার তার চেহারা প্রদর্শন করবে এবং উনি বক্তব্য প্রদান করবে, এটুকু আমিও দেখলাম যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে তো আপনি এখন বললেন যে আগের মতো উনি অডিও বার্তা পাঠিয়েছে, তো আমরা দেখবো উনি কি বলেছে, বা এগুলো চলে আসবে, একটু পরে চলে আসবে। তো আমি মঞ্জুর ভাই ওই জায়গাটায় ওই লিংকের মধ্যে আছে, আপনাকে একটা লিংক পাঠিয়েছিলাম, ওই লিংকের মধ্যে আছে। আমি অনুষ্ঠান শেষে দেখবো না, দেখার পরে উনি তো বক্তব্য দেবে। ওনার ব্যাপারে আমি বলেছি যে আওয়ামী লীগের এই সেগুলোই বলেছেন যে উনি আওয়ামী লীগের এই যারা পলাতক, তাদের আসলে যদি লজ্জা থাকে, যদি আত্মসম্মান বোধ থাকে, তাহলে তারা ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে যাওয়া উচিত। কিন্তু তারা তো ক্ষমা চায় না, তারা তো নট রিপেন্ডেন্ট এট অল, বরং তারা এখন দুইটা থিওরির সামনে আছে। একটা হলো এই 5ই আগস্ট একটা ষড়যন্ত্র হয়েছে, এবং 5ই আগস্ট পুলিশ হত্যা দিবস, এটা তো এই দেশের জনগণ গ্রহণ করবে না। এটা হলো এই যে পরিবারতান্ত্রিক যে একটা দাসত্বপনা, এই দলগুলো একটা দাস সৃষ্টি করে, একটা গোলাম প্রজাতি সৃষ্টি করে, এই গোলামদেরকে দিয়ে এই কথাগুলো বলায়। তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা আবার ফেরত আসবে, কিন্তু বাংলাদেশে আমরা যারা আছি মঞ্জুবে, আমার কোনো হিসাবে মনে হয় না যে সে ফেরত আসতে পারে। আসলে আইনমন্ত্রী যেটা বলছে, সে তো দণ্ডিত আসামি, তারা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করবে, এটা তো আইনের প্রক্রিয়া। তারপর উনি যদি গ্রেপ্তার হয়ে উনি যদি আপিল করতে পারে করবেন, ওনার তো আপিল করে টাইম চলে গেছে, কোন ফর্মে যাবে তা ওনার লয়ার সেটা ঠিক করবে যে উনি কিভাবে আইনভাবে মোকাবিলা করবে। আর ওই যে আপনি বললেন যে তথ্যমন্ত্রী, ইয়েস, আমাদের ওই যে গোলামরা এমন একটা পরিবেশ সৃষ্টি করে যে যারা টপ নেতৃত্ব এমন ভাবে দাসত্ব, এমন ভাবে গোলামি, এমন ভাবে পদলোহন শুরু করে যে নেতাকে তারা ভগবান বানায় ফেলায়। শেখ হাসিনাকে অনেকে ভগবান বানিয়ে ফেলছিল,
এই যে দাস, এই যে পদদহনকারী, এই যে গোলামের বাচ্চারা, এরা এইগুলো করে মূলত চুরি, ডাকাতি, গুন্ডা, বদমাশি, চাঁদাবাজি, ভূমি দখল এইটা করার জন্য। তো এইটা যদি টপ নেতা না বোঝে তাহলে কিন্তু এইটাই তার পতনের বড় কারণ হয়ে দাঁড়ায়। তো নিশ্চয়ই তারেক সাহেব দেখেছে যে ট্রাম্পকে অর্ধ ন্যাংটা একটা মূর্তিতে মানুষ লাথি মারছে রাস্তার মাঝখানে, সেই মূর্তি স্থাপন করে। তারপরে তো পুলিশ একটা কথা বলে না, কাউকে গ্রেপ্তার করে না, কোথাও মিছিল মিটিং হয়নি। এই হোয়াইট হাউসের সামনে একটা লোক যে 2 ঘন্টা ধরে গালিগালাজ করলো, তাকে গ্রেপ্তারও করলো না, আর কেউ মিছিল মিটিংও করলো না, পুলিশও কিছু বললো। পুলিশ বরং বললো যে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ এ কাপ অফ কফি, বলছে নো থ্যাংক ইউ, এটা বলে ছাতিটা বন্ধ করে চলে গেল। তো এইগুলো উনি লন্ডনে ছিল, নিশ্চয়ই দেখে। এখন এই যে গোলামরা, এই গোলামের একটা এই গোলামের বাচ্চারা আমার নেতার নামে কেন কথা বলবে, কেনই বলবে? এটা ঋষি পেপার পত্রিকা উনি দেখে। তো প্রধানমন্ত্রীর অফিসে এটা কেন ইন্টারভেন করে না? দ্যাট ইজ মাই কোশ্চেন। ইভেন ঢাকা শহরে এই ইশাকের নেতৃত্বে দেখলাম একটা মিছিল হইলো, কি তার নামে করা যাবে? আরে ভাই, যে কোনো কথার জবাব তো কথার মাধ্যমে দিতে হবে, মিছিল করে কি? মিছিল করা মাইনে। এবং সেই মিছিলের ব্যাপারে যদি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো স্টেটমেন্ট না দিয়া না বলে যে এইটা তাদের দপ্তর থেকে এটাকে নিষেধ করা হয়েছে, তাহলে এইটা কিন্তু দায়িত্ব তারেক সাহেবের ঘাড়ে আসবে, যে ওনার ইশারায় কিন্তু এটা করা হয়েছে। না হলে এটা বন্ধ হয় না কেন? এই শেখ হাসিনার গোলামরা শেখ হাসিনাকে রক্ষা করতে পারে নাই। এখন যারা এই গোলামি শুরু করেছে, যারা তারেক সাহেবকে ভগবান বানাতে চায়, তারাও যদি সুশাসন এই বিচার না দিতে পারে, তারা কিন্তু রক্ষা করতে পারবে না। এবং এরা একজনও পাশে থাকে না, ওরা আগে পালায়। এই যে গোলামের বাচ্চারা, এই যে দাসগুলা, এরা কিন্তু আগে পালায়। ওরা প্রথমেই চুরি ডাকাতি করে আগে বিদেশে বাড়ি টাড়ি কিনে রাখে, ভিসা টিসা সবসময় রেডি রাখে। যেই মুহূর্তে তাকে সরকার পতন হইতে পারে, তার আগেই পালাইছে। এইটার একটা চরম উদাহরণ হয়েছে শামীম ওসমান। ও বুঝতে পারে যে কখন আওয়ামী লীগের পতন হবে, তার আগে পালাই যেতে পারে। এখন যে আরাম করবে, ঘুরবে, আর যেই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, এসে এই চুরি ডাকাতি গুন্ডাবাজি যত রকম আছে এই লুটপাট করতে থাকবে। তো ওই ক্যারেক্টার যদি বিএনপিতে থাকে, এবং বিএনপির ভিতরে যদি এইরকম যারা আছে, তারা তো আসলে বিএনপির অ্যাসেট না। এইটা তো বুঝতে হবে। এই এখন যে তৈলের বোতল নিয়ে তারেক সাহেবের পিছনে রাখছে, কেউ তো সত্য কথা বলে না। এই সত্য কথা একটা বলছে ফখরুল সাহেব। এখন যারা তৈল দেয়, এইটা তারেক সাহেবের বুঝতে হবে যে তারা এই তৈলটা দেয় হইলো মূলত নিজেদের আখের বুঝাবার জন্য। আমি এমন দাস দেখছি, আমাদের পিরিজপুরে আছে 2-3টা দাস পিরিজপুর জেলায়। মানে ওরা যদি তারেক সাহেব বলে যে তুমি এসে আমার পায়ের কাছে 14 ঘন্টা শুয়ে থাকবো, বলে না 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 বস, না বস, আপনার এখানে আমি 24 ঘন্টা শুয়ে থাকবো। পায়ের কাছে জিব্বা বাইর করে দেয়া, তারেকের জুতোর সাথে জিব্বা লাগাইয়া তারপর বসে থাকবে। তারেক সাহেব যদি বলে 18 ঘন্টা 24 ঘন্টা জিব্বা লাগাই বসে থাকবে। এরা তো কোনোদিন দলের জন্য কাজ করতে পারে না। এইসব এই দাস দিয়ে কখনো দল সেভ হয় না। বরং যারা সুশাসন ন্যায় বিচার ডেলিভারি করতে পারে, যারা ন্যায্যতা ডেলিভারি করতে পারে, তারা হলো দলের অ্যাসেট। এটা তো বুঝতে হবে। তো এইটা যদি টপ নেতা না বোঝে, তাহলে এটা দায়িত্ব তো তার ঘাড়ে আসবে। এখন দেখেন, এই যে স্বৈরতান্ত্রিকতা কিন্তু সৃষ্টি হয় আস্তে 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 আস্তে। এই যে কোনো সমালোচনা এখন সহ্য করতে পারছে না। আর এই তথ্যমন্ত্রী কি বললো? সে বললো যে প্রয়োজন হলে আঙ্গুল বাঁকা করবে। তো যে বা যারা যা বলুক, 2 জনের মধ্যে গ্রেপ্তার হয়েছে। এই কিন্তু আস্তে আস্তে কিন্তু এরকম ইনটলারেন্সের দিকে যায়, যে কোনো কথাই বলা যাবে না। এইগুলো যে বিপক্ষে যায়, এই যে বোঝার সক্ষমতা তারেক সাহেবের আছে বলে আমি মনে করি, যেহেতু উনি লন্ডনে দেখে আসছে যে কিভাবে সমালোচনা ফেস করতে হয়, সমালোচনার জবাব মুখে দিতে হবে। এবং ওনার বিরুদ্ধে যদি ওনাকে সমালোচনা করে যদি মিছিল মিটিং করে এই করা যাবে না, এইগুলো কোনো কাজে আসে না, কখনোই কাজে আসে নাই। তো সেই জন্য টলারেন্সের লেভেল আরো বাড়াতে হবে। এবং যারা এই গোলাম, যারা এই আমার নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না, সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যারা মিছিল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এইটা গণতান্ত্রিক না। 1 2 নম্বর হলো যে বিএনপির পলিসি হলো দুর্নীতির ত্রুটি চেপে ধরা, তাই তো? তারেক সাহেব নিজে বলছে বিএনপি দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। তাই যদি হয়, তাহলে 5 মাস ধরে কমিশন নাই কেন? মানুষ এটা কোশ্চেন করবে না? মানুষ তো বারান্দায় আলাপ হয় যে এস আলমকে রক্ষা করার জন্য এবং বসুন্ধরাকে রক্ষা করার জন্য এই কমিশনকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। তাহলে বাধ্য করলো কে? এটা নিয়ে তো একটা তদন্ত হওয়া উচিত যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এই কমিশন রিজাইন করলো এবং 5 মাসে একটা কমিশন নাই। এমনি তো বাংলাদেশে একটা দুর্নীতি বিচার হচ্ছে না, একটা দুর্নীতি বিচার হচ্ছে না। দুর্নীতি করে মন্ত্রী ভাই যেটা বললো যে কিছু চার্জশিট হয়, কিছু বিচার হয়, এই হাইকোর্ট ডিভিশনে এসে 90% খালাস হয়ে যায়। 90%। আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতা একটা অন্যতম কারণ যে আমাদের কোনো দুর্নীতিবাজের বিচার হয় না, বরং বিচার ব্যবস্থাকে ব্যবহার করে এই দুষ্কৃতিকারী, এই দুর্নীতিবাজরা কোনো না কোনো ভাবে পার পেয়ে যায়। তাহলে আমাদের বিচার ব্যবস্থাও এখানে নতুন করে রিফর্মসের দরকার আছে। এখানে আপনার দুর্নীতির বিচারগুলো শর্ট ট্রায়াল করে করা যায় কিনা,
সেইটা এখন রিসার্চ করা উচিত। এবং দুর্নীতির যে শাস্তি এটা অত্যন্ত অপ্রতুল। মানি লন্ডারিং, আপনি 1000 কোটি টাকা মানি লন্ডারিং সর্বোচ্চ শাস্তি হচ্ছে 12 বছর। আপনি সম্পত্তি অ্যাসেট ঘোষণা করার জন্য 26 ধারায় দুর্নীতি দমন আইনের আপনাকে নোটিশ দেবে, আপনি যদি কোনো জবাব না দেন, আমার সম্পত্তি আমি ডিক্লেয়ার করবো না, তাহলে শাস্তি হচ্ছে 3 বছর। যেটা এসকে সু পেয়েছে, এই বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র ছিল, 3 বছর কোন সাজা, 3 বছর সাজা নিয়ে তো হাইকোর্টে গেলে সাথে সাথে জামিন হয়ে যায়। এরপরে আপনার যদি এই সম্পত্তি থাকে বিয়ন্ড ইউর নোন সোর্স, তাহলে আপনার সর্বোচ্চ শাস্তি হলো 10 বছর। 2-3টা শিডিউল অফেন্স যেগুলো আছে দুর্নীতির, 2টা বা 3টা অফেন্স আছে যাবজ্জীবন, একটারও শাস্তি হচ্ছে না, কোনো শাস্তি হচ্ছে না। তার মানে বাংলাদেশ একটা দুর্নীতির চরম ভূমি। এবং সেই ক্ষেত্রে যদি এই কমিশন না থাকে, আপনি যদি আবার এরকম কথা শোনা যাচ্ছে যে আপনার একটা হ্যান্ডস ম্যান ওখানে বসাবে যাতে লন্ড্রি সার্ভিস হতে পারে, অর্থাৎ যারা ক্ষমতা থাকবে তাদের দুর্নীতির যাতে কোনো রকম জবাবদিহিতা না করা হয়, তাহলে দেশ থাকবে না। তাহলে ভয়াবহ বিপদ সামনে আসতেছে, এগুলো হবে না। মনে রাখতে হবে যে এই অভ্যুত্থানে, এই বিপ্লবের একটা আপনি কি বলবেন যে জামায়াতের আগে যেরকম বলে, এনসিপি যেরকম বলে, এবারের এই অভ্যুত্থানের বিপ্লবের বড় আকাঙ্ক্ষা ছিল দেশ মাফিয়া মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, বাংলাদেশ থেকে কোনো টাকা কেউ পাচার করতে পারবে না। যদি দুর্নীতি মুক্ত করা যায় দেশকে, দুর্নীতি ত্রুটি হিসেবে ধরা হয়, তাহলে আমি বলবো 70% এই স্পিরিট, 70% আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে, কারণ সমস্ত অপরাধ এই দুর্নীতির সাথে জড়িত। সেই জন্য আমি মনে করি যে চ্যালেঞ্জ সামনে আসছে এবং যে সুযোগ সামনে আসছে, এবং উনি দেখে আসছেন, তারেক সাহেব লন্ডনে দেখে আসছেন জবাব দিতে কাকে বলে, সুশাসন কিভাবে নিশ্চিত করতে হয়। সেই জন্য ওনার টিমে যারা দুর্নীতিবাজ আছে, যারা আগে ডেলিভারি করতে পারে ফেল করেছে, তাদেরকে সরিয়ে দক্ষ যোগ্য লোক সামনে আনলে ওনার সফলতার সম্ভাবনা বেড়ে যাবে। এখন যেভাবে রাষ্ট্র চলছে, যেভাবে চালাচ্ছে, তাতে আমি কোনো সফলতার কোনো লক্ষণ দেখি না। এটা একদম আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি হচ্ছে, এবং ঘুষ দুর্নীতি অরাজকতা বেড়ে গেছে, যেটা মির্জা ফখরুল বলেছে, এবং পরিণতি আওয়ামী লীগের মতো হতে বাধ্য বাধ্য বাধ্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। শেষে দিতে ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি শেষ করতে পারছেন। আপনার সেই কোশ্চেনেরই বলি যে শেখ হাসিনার যে বক্তব্যটা সম্পূর্ণ শুনতে পারি নাই, একটা লিঙ্ক পাঠিয়েছিল একজনে, তাতে যেটা দেখলাম যে উনি একটা অডিও বার্তা দিচ্ছেন এবং মোটামুটি সেম বক্তব্যই যে উনি যেগুলো বলে সবসময় সেগুলো এর থেকে কয়েকটা জিনিস ক্লিয়ার হয়েছে। একটা হচ্ছে যে উনি জীবিত আছেন, আচ্ছা, আর একটা জিনিস হলো উনি পার্টি চিফ আছেন, এবং উনি যাতে ওনার পার্টি ভাগ না হয়, ভাগঠাক না হয়ে যায়, সেই জন্য একজন বিয়ে করছে। কিন্তু মিস্টারি রয়ে গেছে, উনি যেন ভিডিও বার্তা দিতে পারতেন, ভিডিওতে কথা বলতে পারতেন। এখানে এই একটা মানে কি বলবো, সেই মাসুদ রানা সিরিজের মতো অডিও বার্তা উনি দিলেন। এখন এটার অনেক কাহিনী হবে, অডিও বার্তা দিলেন কেন, এটা কি এআই জেনারেটেড কিনা, উনি কি অনেক আগেই মারা গেছেন, এখন এটা এআই জেনারেটেড কিনা, ইসরায়েলের মাধ্যমে কিছু একটা, এইসব না করে উনি ওপেনলি বলতে পারতেন, এই ভিডিও বার্তায় বলতে পারতেন যে আমি আসতে চাই। এবং উনি যে আসতে চাবেন, এইটার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, ন্যাচারালি ওনার দেশ, উনি দেশে জন্মগ্রহণ করছেন, দেশে রয়েছেন, ওরা তো আসতে চাইবেনি। কিন্তু পারিপার্শ্বিক যে অবস্থা, সেই অবস্থায় তো ওনার আসার মতো কোনো নাই, মানে সম্ভাবনা নাই। কারণ অতীতেও আমরা দেখছি, ইতিহাসও আমরা দেখছি যে 100-150 বছরের মধ্যে কোনো ডিক্টেটর একবার ক্ষমতাচ্যুত হয়ে যদি অন্য দেশে আশ্রয় নেয়, ডিক্টেটর কি পরিণত হয় সাধারণত তারা মারা পড়ে, অথবা দেশের ভেতরে শর্ট বিচারে ফাঁসি হয়ে যায়। কিন্তু যারা সরে যেতে পারে, আমি বলি না যে উনি পালাইছেন, ওনাকে তো অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই ভারত এবং বাংলাদেশ সরকার, সেই তৎকালীন সরকারের মাধ্যমে উনি চলে গেছেন, প্লেনে করে চলে গেছেন। এখন ওনার আসার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এই পর্যন্ত কেউ আসতে পারেনি। আপনি মার্কস বলেন, আপনার এই দুবালিয়ার বলেন, আপনার দুবালিয়ার ফেরত গেছে 25 বছর পরে, সেখানে এখন জেনেছে এই হাইতিতে। আপনার ইদি আমিন বলেন, আমি অনেকেই ভাই মঞ্জুর ভাই, পারভেজ মোশাররফের কথা বলেন না কেন? পাশে দুবাইতে গেল, সে কি দেশে ফেরত আসতে পারছিল না? পারে না কেন? পারার মেইন কারণ হচ্ছে কি, তারা ডিক্টেটর হয়ে যায়, তাদের ক্ষমতার ভিত্তি থাকে মিলিটারি, তারপরে গোয়েন্দা বাহিনী, পুলিশ, আনসার, তারা মিলিটারি, এদের উপর ভিত্তি। যখন সে চলে যায়, এই বাহিনীগুলি নতুন সরকারের আন্ডারে আসে, আন্ডারে আসার পরেই তাদের ভিতরে রিফর্ম করা হয়। এই ডিক্টেটরের যারা অনুগত তাদেরকে তারা সরেও যায়, তাদের সরাই দেওয়া হয়, তাদের জেলে নেওয়া হয়। তাই হচ্ছে ইউনূস সাহেবরা বলে, ইউনূস সাহেবের পরে আসছে বিএনপি সরকার, আসার পরে আপনি বলেন মিলিটারি বলেন, পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, যেখানেই বলেন, সেখানে তো শেখ হাসিনার অনুগত
কিংবা আওয়ামী লীগের অনুগত কিছু থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার অনুগত কোনো লোককে তো কেউ রাখে নাই, তারা নাই। তো উনি কার উপর ভিত্তি করে আসবেন? জনগণের। উনি বললেন যে ওনার সকল নেতারা ওনার সাথে আসবেন। কোন নেতা আসবে না। কোন নেতাদের যত বড় বড় নেতা তারা তো তাদের পরিবার পরিজন নিয়ে গেছে, তারা তার পরিবার পরিজন দুবাইতে ইন্ডিয়াতে রাইখা বাংলাদেশে ঢুকবে, সাথে সাথে জেলে যাবে। এর এতে কোনো পলিটিক্যাল তো কোনো গেইন হচ্ছে না। পলিটিক্যাল গেইন হইতো যদি ওনারা কোনো না কোনো প্রকারে যদি ইলেকশনে অংশগ্রহণ করতেন, তাহলে আওয়ামী লীগের একটা রাজনৈতিক শক্তি হিসেবে, ছোট হলেও একটা শক্তি হিসেবে টিকে থাকতে পারতো। সেখানে ওনারা বললেন যে ইলেকশন হবে না, ইলেকশন আওয়ামী লীগ পার্টিসিপেট না করলে ইলেকশন হবে না। এই উদ্ভট ধারণা কে বলছে? ওরা ইলেকশন করে নাই, বিএনপি পার্টিসিপেট কোনো কেউই পার্টিসিপেট করে নাই, ইলেকশন তোমরা করে গেছে। আর আওয়ামী লীগের লোকেরা ইলেকশন করবে না কে বলছিল? আওয়ামী লীগের লোকজন বিএনপির সাথে ইলেকশন করছে, বিএনপি ভোট দিচ্ছে, জামাতকে ভোট দিচ্ছে, তারা পার্টিসিপেট করছে, মোস্টলি তারা পার্টিসিপেট করছে। এইখানে এই যে পলিটিক্যাল ভুল, এখন এইসব করে কি হচ্ছে যে এই যে গ্রামে গঞ্জে নিরীহ যেসব আওয়ামী লীগের লোক আছে তাদের উপরে একটা তাদের উপরে কিন্তু বেশ চাপ সৃষ্টি হচ্ছে, পুলিশের চাপ, বিএনপির চাপ, জামাতের চাপ। কি দরকার এগুলি না করে লং টার্মই নাও, তুমি আওয়ামী লীগের পুনর্গঠন করো। পুরাতন যেসব কমিটি মেম্বার আছে তারা তো আর পলিটিক্যাল লোক না। যেমন যুবলীগের লাস্ট কমিটি ধরেন, আমি লাস্ট কমিটি করছি, কোন কমিটি রাজনৈতিক ভাবে কমিটি ফর্ম হয়েছে? সব টাকা দিয়ে কমিটি করছে, সবাই টাকা দিয়ে কমিটি। ছাত্রলীগের তো দেখেন যে আমরা শুনি না, এই যে কি সাদিক এরা টাকা দিয়ে পোস্ট কিনছে না, এগুলি কি পলিটিক্যাল? এগুলো সব বাদ দিয়ে যদি যেসব আওয়ামী লীগের আছে যাদের ভিতরে যাদের অপরাধের সাথে জড়িত না, তাদেরকে আওয়ামী লীগ চালানোর সুযোগ দেওয়া হোক। এই একটা ঐতিহ্যবাহী পলিটিক্যাল পার্টি, এটা সেকুলার পলিটিক্যাল পার্টি, এই পার্টিটা টিকে থাকা দরকার আছে। তবে এই দুর্বৃত্ত নেতৃত্ব সরে যেতে হবে, এই দুর্বৃত্ত নেতৃত্ব সরে যেয়ে নতুন ভাবে এই পার্টি গড়তে হবে। তাহলে বাংলাদেশের ইউনিফিকেশন হবে, বাংলাদেশের জনগণের মধ্যে একটা আসবে। এবং কয়েক কোটি লোক আজকে যে তাদের দুরবস্থা, তারা যেখানে যায় পুলিশে ধাওয়া করে, বাড়ি গেলে তাদের পুলিশে ধাওয়া করে, এটা তো সুষ্ঠু জীবন হতে পারে না। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের লোকজন তো আর অপরাধী না, তারা ভোট দিচ্ছে, তাদের রাইট ছিল ভোট দেওয়ার, এখনো তাদের রাইট আছে ভোট দেওয়ার। এই রাইট তো আপনারা নিতে পারেন না। আপনি কি যে জুলাই চেতনায় বলেন কারো পলিটিক্যাল অধিকার কাইরে নেওয়ার, একটা জনগোষ্ঠীর পলিটিক্যাল অধিকার কাইরে নেওয়ার কোনো আপনার ক্ষমতা দেওয়া হয় নাই। আপনি কার অধিকার নিতে পারেন? যে দুর্নীতি করছে, যে অপরাধ করছে, যে খুন করছে, তাদেরকে আপনি প্রসিকিউট করবেন। দরকার হলে এই দুদকের আইনকে, এই যে দুদকের আইনকে আপনি চেঞ্জ করবেন, আপনি অত্যাধিক দিয়ে চেঞ্জ করেন। শর্ট এই মিলিটারি রুলে করা হয় নাই। আপনার এরশাদের আমলে অনেকের জেল দেওয়া হচ্ছে, 30 ইয়ার জেল দেওয়া হচ্ছে, এটা আপনি করতে পারেন তার বিরুদ্ধে। এখন দরকার হচ্ছে এরকম মিলিটারি ট্রাইব্যুনাল, কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা চাই যে সিভিল ট্রাইব্যুনাল হোক, এই মাসের পর মাস, বছরের পর বছর না ঘুরে যেগুলো অপরাধ করছে সবাই জানে। আপনি একজন ইউনোকে জিজ্ঞেস করেন যে এইখানে কারা কারা এই চুরি চামারি করছে, কারা বাড়ি চুরি করছে, এখনো করে, কারা মাটি চুরি করছে, কারা আপনার এই ভূমি দখল করছে, কারা টেন্ডারবাজি করছে, এগুলির নাম, এগুলো তো বেশি না। যেগুলো করছে সেগুলিকে আটকান, সেগুলো আটকাবেন না। আপনি এদেরকে শাস্তি দেবেন না, আপনি শাস্তি দেবেন সাধারণ লোকজনকে। সেজন্য আমি বলি যে বাংলাদেশের সামনে একটা ক্রান্তিকাল, কারণ আমাদের এমন একটা বিরোধী দল যারা বোঝে না যে বিদেশি রাষ্ট্রপতির সামনে এই মব করা যায় না, এরা বুঝে না। এরা একটা দল কেবল ক্ষমতায় আসছে 5-6 মাস হয়েছে, তাদেরকে তারা এক ঘন্টা মধ্যে ফেলাই দেবে। এটা ফ্যাসিবাদী কথা। এটা ইলেকশন করা হচ্ছে কি ফেলাই দেওয়ার জন্য নাকি? তারা যাতে কাজ ঠিক মতো করতে পারে আপনি সমালোচনা করবেন, যেমন এই যে সমালোচনা আমি করতেছি যে এই জায়গায় ভুল হচ্ছে, ভুলগুলি, কিন্তু এটা সলিউশন এই না যে সরকার ফেলাই দিতে হবে, এখানে উৎসাহ দিতে হবে। জনগণের অনাস্থার সৃষ্টি করতেছে এরা, এদেরকে বোঝানো দরকার যে দেখেন আমরা বহু কষ্ট করে একটা ডিক্টেটরের হাত থেকে আপনার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকছি, এইটাকে আমরা ধ্বংস করেন না। এটাকে ধ্বংস করলে বাংলাদেশ পিছিয়ে যাবে, অনেক পিছিয়ে যাবে। বাংলাদেশ অলরেডি পিছিয়ে গেছে, লক্ষ লক্ষ লোক বেকার। এই ফুটপাতে এই লোকগুলি কেন বৃষ্টির মধ্যে রোদ্রের মধ্যে করে? তাদের কোনো কাজ নাই। আপনি ফ্যামিলি কার্ড দেন, আপনি কেন বেকার কার্ড দেন না? কেন বেকার ভাতা দেন? বেকারদের তো কোনো কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। ফ্যামিলিতে হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, একে অপরের সাথে আপনার সহযোগিতা করতে পারে। একটা বেকার ছেলে 5 বছর ধরে বেকার, 3 বছর ধরে আপনি তো জব ক্রিয়েট করতে পারতেছেন না। আপনি 6 মাস আছেন, পারবেন না সহজে, কিন্তু চেষ্টা তো করতে হবে, উদ্যোগ নিতে হবে কিভাবে চাকরি সৃষ্টি করা যায়, দ্যাট শুড বি দ্য ফার্স্ট থিং। এবং আপনার আরেকটা কি করতে হবে যে মানুষের ভিতরে আস্থা আনার জন্য দুর্নীতির এগেইনস্টে একটা বিশাল অভিযান চালাতে হবে, সর্বব্যাপী অভিযান। দুর্নীতিকে একেবারে উচ্চার করতে পারবেন না, কিন্তু সাবস্ট্যান্সিয়ালি কমাই আনতে হবে। তার জন্য যে যা কিছু করা দরকার সেগুলির কোন রকমের
উদ্যোগ আমি এই সরকারে এখনো দেখি না। কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের যে দুর্নীতিটা কম ইন্টারিম, তাহলে মাপ হয়ে গেছে, তাদের মধ্যে কেউ কেস করতে পারতেছে না এবং তদন্ত করতে পারতেছে না। ঠিক। আপনারা